হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে আমার উজ্জ্বল ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি লেসন নিয়ে, যেটি হলো ন্যারেশন। যে জিনিসটি আমিও যখন এটা শিখছি তখন আমার টিচাররাও এটা ভিন্নভাবে শিখেছে। যেমন টেন্স টিচাররা বলতো আগে টেন্স শিখো ভালো করে, টেন্স শিখলে তুমি ন্যারেশন পারবাই। বাট আমি এই ধারণাটা পাল্টে আমি আজকে নতুনভাবে আলোচনা করব কিভাবে টেন্স ছাড়া আমার ন্যারেশন করা যায়। তো আজকে আমি প্রথম ক্লাস শুরু করলাম, এভাবে আমি ধারাবাহিকভাবে ক্লাসগুলো শেষ করব ন্যারেশনের। আশা করি আপনারা আমার পাশে থাকবেন। দেখেন, তো আমি আমার আর কথা না বাড়িয়ে আমি আমার মূল আলোচনায় চলে যাই। তো মূল আলোচনা যাওয়ার আগে যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। তো ভিউয়ার্স, ন্যারেশন অর্থ হলো উক্তি বা বক্তব্য। তখন ন্যারেশন মূলত কি? ন্যারেশনটা হলো ন্যারেশন বলা হয় একজন বক্তার বক্তব্য বা উক্তিকে ন্যারেশন বলে। তখন ন্যারেশনটা হলো যেমন আমি আর আরেকজন মানে কথা বলতেছি, দুইজন ব্যক্তি কথা বলতেছে, তখন আমি কথাটা শুনলাম, শোনার পর আমি একজনের কাছে গিয়ে এটা রিপোর্ট করলাম, মানে উপস্থাপন করলাম, এটি হলো ন্যারেশন। যদি আমি আর আপনি কথা বলতেছি, এটা ন্যারেশন না। আমি আর আপনি কথা বলতেছি বা আমি আর একজন ব্যক্তি কথা বলতেছি, একবার ওই ব্যক্তি যদি আরেকজনের কাছে গিয়ে এটা কথাটা বলে, যেটা আমরা গ্রাম্য ভাষায় বলে যে লাগায়, যেটা একজনে বলতেছে যে একজনের কাছে গিয়ে কথাটা লাগায় বা বলে, এটি হলো আপনার ন্যারেশন। তো ন্যারেশন এটার উপরে ভিত্তি করে ন্যারেশন হলো দুই প্রকার। একটি হলো ডাইরেক্ট ন্যারেশন আর একটি হলো ইনডাইরেক্ট ন্যারেশন। যখন একজন বক্তার বক্তব্যটা হুবহু আরেকজনের কাছে গিয়ে বলে, এটা হলো আপনার ডাইরেক্ট ন্যারেশন। আর যখন একটু মূল ভাবটা ঠিক রেখে অন্য এটার আরেকটু পরিবর্তন করে বলে, তখন এটার বলা হয় ইনডাইরেক্ট ন্যারেশন। তো ভিউয়ার্স, আশা করি এতটুকু বুঝতে পারছেন যে ন্যারেশনটা ডাইরেক্ট ন্যারেশন আর ইনডাইরেক্ট, প্রত্যক্ষ আর পরোক্ষ উক্তি। যেটা দেখেন, তো ন্যারেশন যেমন হি সেড টু মি আই ওয়াজ ইল। সে আমাকে বলল আই ওয়াজ ইল, আমি অসুস্থ ছিলাম। এটা আমি সরাসরি বলতেছি। এটার যে আবার একটু বিষয়বস্তুটা ঠিক রেখে একটু পরিবর্তন করে বলা হয়, যেমন হি টোল্ড মি, সে আমাকে বলছিল যে দ্যাট হি হ্যাড বিন ইল। এটা একটু পরিবর্তন করে বলছি, এটি হলো আপনার ইনডাইরেক্ট ন্যারেশন। তাছাড়া ডাইরেক্ট ন্যারেশনের দুইটা অংশ থাকে, একটি হলো রিপোর্টেড স্পিচ আর একটা হলো রিপোর্টিং ভার্ব। যেটা আমরা জানি সাধারণত ইনভার্টেড কমার ভিতরের অংশটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ, আর এই অংশটাকে বলা হয় রিপোর্টিং স্পিচ। আমরা অনেকে এটারে ফুল অংশটাকে বলি রিপোর্টিং ভার্ব। আসলে মূলত রিপোর্টিং ভার্ব হলো এটা, যেমন সেটটা হলো রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব, আর এই ফুলটা হলো একটা, যেমন হি তো আর কোনোদিন ভার্ব হতে পারে না, হি তো সাবজেক্ট, হি তারপর একটা প্রনাউন, তারপর হলো দেখেন মি, টু মি, এগুলা কি একটা ভার্ব হতে পারে? এগুলো তো, এই ফুলটা হলো একটা রিপোর্টিং স্পিচ। আমরা রিপোর্টিং ভার্বটা হলো সেট, আর এটা হলো রিপোর্টেড স্পিচ। আশা করি এতটুকু বুঝতে পারছেন। অনেকের ধারণা যে এই ফুলটা হলো রিপোর্টিং ভার্ব, আসলে রিপোর্টিং ভার্ব হলো সেটটা, বা এটা হলো যেটা, এটা টোল্ড থাকলে টোল্ড, সে থাকলে সে, এটা হলো রিপোর্টিং ভার্ব। দেখেন, এখন ন্যারেশন করতে হলে আমাদের যে জিনিসটা জানতে হবে, আমাদের প্রথমে সেন্টেন্স সম্পর্কে ধারণা থাকতে হবে, পার্সন সম্পর্কে ধারণা থাকতে হবে, তারপর টেন্স, আমি তো টেন্স ছাড়া করবো, টেন্স বা ভার্বের পরিবর্তনগুলো করতে হবে, টেন্স ছাড়াই আমি এই ন্যারেশনটা করব।
তো আমার তারপর নিয়ারেস্ট ওয়ার্ড যেটা মানে কাছের ওয়ার্ড থাকলে দূরে মানে প্রকাশ করা, এগুলো পরিবর্তন করতে হবে আপনার। তো দেখেন ভিউয়ার্স, ন্যারেশন করতে হলে আবার সেট টু বা ক্ষমার পরিবর্তন করতে হবে, ইনভার্টেড ক্ষমা যেটা, এই যে এটা ইনভার্টেড ক্ষমার পরিবর্তন করতে হবে। যেমন দেখেন প্রথমে আপনার, যদি আমরা জানি সেন্টেন্স হলো 5 প্রকার, একটা হলো অ্যাসার্টিভ গঠনগত, এই অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার, আর গঠন অনুসারে সেন্টেন্স 3 প্রকার। তো আমরা অর্থ অনুসারে যে 5 প্রকার, এটাই আমরা এটা নিয়মই ন্যারেশন করা হয়। অর্থ অনুসারে সেন্টেন্স হলো 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ আর এক্সক্লামেটরি সেন্টেন্স। তো ভিউয়ার্স, এখন যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে সেট টু থাকে, আমাদের প্রথমে ন্যারেশনটা করার সময় আমাদের প্রথম দেখতে হবে যে এটা কোন সেন্টেন্সের মধ্যে পড়ছে, এটা কি অ্যাসার্টিভ নাকি ইন্টারোগেটিভ না ইম্পারেটিভ নাকি অপটেটিভ নাকি এক্সক্লামেটরি সেন্টেন্স। যদি এটা অ্যাসার্টিভ হয় তখন সেট টুর পরিবর্তে, ক্ষমা বসবে। সেট টু এবং ক্ষমার পরিবর্তনে আমরা কি করতে হবে, এটা আমি চারটা লিখে রাখছি। দেখেন, যদি সেট টু থাকে অ্যাসার্টিভ সেন্টেন্স হয় এবং সেট টু থাকলে সেট টুর পরিবর্তে টোল্ড বসবে, আর যদি ক্ষমার পরিবর্তে দ্যাট বসবে, ইনভার্টেড ক্ষমা যেটা। তারপর যেটা ইন্টারগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এই সেট টুর পরিবর্তে আস্কড বসবে, এবং এই ইনভার্টেড ক্ষমার পরিবর্তে যদি অক্সিলিয়ারি ভার্ব থাকে, ইন্টারগেটিভ সেন্টেন্সটার মধ্যে যদি অক্সিলিয়ারি ভার্ব থাকে, অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হয়, তখন আমাদের ইফ বসাতে হবে। আর যদি ডাব্লিউএস কোয়েশন দিয়ে শুরু হয় তাহলে ডাব্লিউএস কোয়েশন লিখতে হবে। আবারও বলি, যদি ডাব্লিউএস কোয়েশন দিয়ে শুরু হয় তাহলে ডাব্লিউএস কোয়েশন লিখতে হবে। আর যদি দেখা যায় আমাদের ইফ ডাব্লিউএস কোয়েশন না থাকে, এই অক্সিলিয়ারি ভার্বগুলো দিয়ে শুরু হয়, তখন আমাদের ইফ লিখতে হবে। আশা করি ভিউয়ার্স এতটুকু বুঝতে পারছেন। ইম্পারেটিভ সেন্টেন্স যেটা, অর্ডার, আদেশ বোঝালে অর্ডার বসাবেন, আর যদি নির্দেশ বোঝায় কমান্ড, অনুরোধ বোঝালে রিকোয়েস্ট, তারপর অ্যাডভাইস বোঝাবেন, উপদেশ যদি বোঝায় তাহলে অ্যাডভাইস বসাবেন, আর এগুলোর পরিবর্তে টু বসাবেন ইনভার্টেড কমার পরিবর্তে। আবার লেট থাকলে প্রপোজ টু এবং ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসে, আর যদি নেগেটিভ সেন্টেন্স হয় তখন নট টু বসে, নট টু বসে। যদি দেখা যায় এই সেন্টেন্সগুলো ইম্পারেটিভ সেন্টেন্সগুলো নেগেটিভ, তাহলে আমাদের নট টু বসাতে হবে। তারপর দেখেন অপটেটিভ সেন্টেন্সে উইস্ট, প্রেড এগুলো বসবে সেটুর পরিবর্তে, এবং দ্যাট বসবে এই ইনভার্টেড কমার পরিবর্তে। তারপর দেখেন এক্সক্লামেটরি সেন্টেন্সে এক্সক্লাইমড উইথ জয় বা এক্সক্লামেটরি উইথ সরো, বা আরও আছে ওয়ান্ডারও বসাতে পারবেন। মানে এটা আসলে ন্যারেশনটা আমরা ভিন্ন ভিন্নভাবে পরিবর্তন করা যায়। ন্যারেশন মানেই তো আপনার উপস্থাপন করা। এখন একটা জিনিসের মূল ভাব ঠিক রেখে এটা ভিন্ন মানুষের ভিন্ন ভিন্নভাবে উপস্থাপন এটা করতে পারে। যেমন বলেন, একটা বাংলাদেশের একজন খেলোয়াড়, যেমন আজকে বিপিএল এর মধ্যে শান্ত সেঞ্চুরি করার পর এখন তাকে বিভিন্ন সাংবাদিকেরা বিভিন্ন ধরনের প্রশ্ন করতেছে। দেখবেন প্রশ্ন করার পর ওই প্রশ্ন সে একটা উত্তর দেবে, কিন্তু এই উত্তরটারই বিভিন্ন সাংবাদিকে এটা বিভিন্নভাবে উপস্থাপন করবে। তো এটাই হলো যে ন্যারেশনটা আসলে ভিন্ন ভিন্নভাবে হয়, যে আমার দিন একইভাবে হবে, ভিন্ন জনে ভিন্ন ভিন্নভাবে পরিবর্তন করতে পারবে। এর দিন এক্সক্লেমেটরি জয় আর শুরু হবে এমনটা না, এটা অন্যটাও পরিবর্তন হতে পারে। আশ্চর্য বোঝালে আমরা ওয়ান্ডারও বসাতে পারি। তো ভিউয়ার্স, আশা করি এতটুকু বুঝতে পারছেন। এখন আমি কয়েকটা উদাহরণ লিখব, উদাহরণের মাধ্যমে এটা পরিবর্তন করব। দেখেন, আমি এটা মুছে ফেলি। যেমন আমি লিখলাম হি SAID said to me, আমাকে বলল can you help me, সে আমাকে বলল can you help
মি। এখন দেখেন আমরা যদি এটা পরিবর্তন করি, এটা কোন সেন্টেন্স? এটা হলো ইন্টারগেটিভ সেন্টেন্স। তো ইন্টারগেটিভ সেন্টেন্স আমরা জানি যে সেট ইন্টারগেটিভ সেন্টেন্স হলে সেটুর পরিবর্তে কি বসে? সেটুর পরিবর্তে আস্ট বসে। যেমন সেটুর পরিবর্তে আমরা বসাবো আস্ট, তারপর মি আসছে, মি বসাবো। এখন দেখেন যদি আমি বলছি অক্সিলিয়ারি ভার্ব দ্বারা শুরু হলে ইফ বসে, আর যদি ডাব্লিউএস কোয়েশন থাকে তখন ডাব্লিউএস কোয়েশন বসে। তখন আমরা কি বসাবো? এটা অক্সিলিয়ারি ভার্ব, ক্যানটা মডেল অক্সিলিয়ারি ভার্ব, এটা দ্বারা শুরু হয়েছে, তার মানে আমরা এখানে ইফ বসাবো। তারপর আমাদের পার্সনে পরিবর্তন করতে হয়, তারপর ভার্বের পরিবর্তন করতে হয়। এটা আমি পরে ক্লাসগুলোর মধ্যে ধারাবাহিকভাবে আলোচনা করব। তারপর আছে কি আমাদের ইউ আছে। ইউ থাকলে আমাদের এই রিপোর্টিং ভার্বে আমাদের অবজেক্ট অনুসারে পরিবর্তন হয়। যেমন এটা আছে ইউ আছে, ইউ এটা মি সাবজেক্ট হলো আই। তারপর কি আছে আপনার ক্যান থাকলে কুড বসে, ইউ কুড বসে। তারপর কি আছে এই হেল্প আছে, হেল্প। তারপর মি আছে, মি থাকলে সাবজেক্ট অনুসারে এটা অবজেক্ট হিসেবে আছে, এটা হলো হিম। তো আশা করি ভিউয়ার্স আমার এতটুকু বুঝতে পারছেন আপনারা যে আমরা এটা কিভাবে পরিবর্তন করছি। যেমন এখানে আরো টেন্সের পরিবর্তন, অনেকে টেন্স যেটা ভার্বের পরিবর্তনটা আমরা কিভাবে টেন্স না জানি না কিভাবে এটা পরিবর্তন করা যায়, এটা নিয়ে আমি পরে আমার পরবর্তী ক্লাসগুলোর মধ্যে আলোচনা করব। যেমন ভিউয়ার্স আমি যদি আলোচনা করি, তো আজকে ভিউয়ার্স এতটুকু পর্যন্তই। আজকে আমার পরবর্তী ক্লাসটি আমি এর পরবর্তী কিভাবে আমার পার্সনে পরিবর্তন করতে হয়, কিভাবে ভার্বের পরিবর্তন করতে হয়, নিয়ারেস্ট ওয়ার্ডগুলো কিভাবে পরিবর্তন করতে হয়, এগুলো নিয়ে আলোচনা করব। আমার পরবর্তী ভিডিওটি দেখার জন্য সবার কাছে আমন্ত্রণ রইল। এবং সবশেষ আমার ছোট্ট একটা অনুরোধ, যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।